হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতির 3টা লেকচার এখানে দিতে হয়েছে। এখন আমরা তৃতীয় ধাপ আলোচনা করব। এখানে লেনদেন কাকে বলে? লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হল গ্রহণ ও দান, অর্থাৎ আদান প্রদান। প্রতিটি লেনদেনের মাঝে দুইটি পক্ষ বা হিসাব খাত বিদ্যমান থাকে। সহজ কথায় অর্থের দ্বারা পরিমাপযোগ্য ঘটনাকে লেনদেন বলে। এখন আমি লেনদেনের কিছু বৈশিষ্ট্য বলবো। অনার্থিক কোনো ঘটনার লেনদেন হতে পারে না। ব্যবসায়িক লেনদেনের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ: 1. অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। 2. আর্থিক অবস্থার পরিবর্তন। 3. দ্বৈত সত্তা। 4. স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। 5. দৃশ্যমান ও অদৃশ্যমান। 6. পণ্য ও সেবার বিনিময়। 7. ইতিবৃত্তীয় ও ভবিষ্যৎ ঘটনা। 8. হিসাব নিকাশের ভিত্তি। 9. নগদ ভিত্তিক লেনদেন। 10. বকেয়া ভিত্তিক লেনদেন। 11. প্রমাণ্য দলিল। 12. প্রকৃত দায় ইত্যাদি। এখন আমি লেনদেনের শ্রেণীবিভাগ বলবো। প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী লেনদেনের শ্রেণীবিভাগ যেমন: 1. প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে লেনদেনের শ্রেণীবিভাগ। 1. বহি লেনদেন। 2. আন্তঃলেনদেন। তারপর অর্থ প্রদানের ভিত্তিতে লেনদেনের শ্রেণীবিভাগ: 1. নগদ লেনদেন। 2. ধারে লেনদেন। 3. অনগদ লেনদেন। তারপর দৃশ্যমান ও অদৃশ্যমানের ভিত্তিতে: 1. দৃশ্যমান লেনদেন। 2. অদৃশ্যমান লেনদেন। তারপর উদ্দেশ্যের ভিত্তিতে লেনদেন: 1. ব্যবসায়িক লেনদেন। 2. ব্যক্তিগত লেনদেন। 3. অব্যবসায়ী লেনদেন। এখন আমি লেনদেন ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয় কেন, অর্থাৎ সকল লেনদেন ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয় কেন, শিক্ষার্থীদের মাঝে অনেক সময় প্রশ্ন থাকে। এই অধ্যায়ের এটা একটা খুবই সিম্পল হলেও জরুরি এই প্রশ্নটা। যে সকল ঘটনাকে অর্থ দিয়ে মূল্যায়ন করা যায় না সেগুলোকে লেনদেন বলা যায় না, শুধুমাত্র ঘটনা বলা যায়। যেমন ব্যবসায়ের মাল ক্রয়ের ফরমাশ দেওয়া হলো, একজন কর্মকর্তা অসুস্থ হলো, ঈদ উৎসব পালিত হলো, একজনের প্রশংসা করা হলো ইত্যাদি ঘটনা লেনদেন নয়, কারণ অর্থের মাপে পরিমাপযোগ্য নয়। কিন্তু ব্যবসায়ের জন্য 5,000 টাকার মাল ক্রয় করা হলো, এটি একটি ঘটনা ও লেনদেন। কাজেই বলা যায় সকল লেনদেনই ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। এখন আমি ব্যবসায়িক লেনদেনের উৎস ও দলিল পত্রাদি সম্বন্ধে কিছু তথ্য তুলে ধরব। যেমন চালান। আমাদের অনেকের সময় প্রশ্ন আছে যে চালানটা কি? বিক্রেতাকে যে বিবরণীতে পণ্যের মূল্য সহ অন্যান্য তথ্য ক্রেতার নিকট সরবরাহ করে তাকে চালান বলে। অর্থাৎ পাওনাদার কর্তৃক প্রেরিত চালান পত্র হলো ক্রয় জাবেদার উৎস, অর্থাৎ চালান হলো ক্রয় জাবেদার উৎস। এরপর আমি বলবো ক্যাশ মেমো। ক্যাশ মেমোটা কি? বিক্রেতা পণ্য বিক্রয়ের সময় ক্রেতাকে পণ্যের মূল্য উল্লেখ করে যে প্রমাণপত্র দেয় তাকে ক্যাশ মেমো বলে। ভাউচারটা কি? ক্রয় বিক্রয়, আয় ব্যয় ইত্যাদি সকল প্রকার লেনদেন হিসাবের বইয়ে লিপিবদ্ধ করার জন্য যে প্রমাণ্য দলিল ব্যবহৃত হয় তাকে ভাউচার বলে। ডেবিট ভাউচার কি? প্রত্যক্ষ বা পরোক্ষ খরচের জন্য যে ভাউচার ব্যবহৃত হয় তাকে ডেবিট ভাউচার বলে। যেমন বেতন খরচের 500 টাকা ইত্যাদি। ক্রেডিট ভাউচার বিক্রয় বা আয়ের জন্য যে ভাউচার
ব্যবহৃত হয় তাকে ক্রেডিট ভাউচার বলে। উদাহরণস্বরূপ শিক্ষানবিশ সালামি প্রাপ্তি 1000 টাকা ইত্যাদি। জার্নাল ভাউচার নগদ লেনদেন ব্যতীত অন্যান্য লেনদেন হিসাবের খাতায় লেখার জন্য যে প্রমাণ্য দলিল ব্যবহৃত হয় তাকে জার্নাল ভাউচার বলে। ডেবিট নোট কাকে বলে? ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে ফেরতের কারণ উল্লেখ করে ক্রেতা বিক্রেতার নিকট যে বিবরণীপত্র প্রেরণ করে তাকে ডেবিট নোট বলা হয়। ক্রেডিট নোট কাকে বলে? ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে বিক্রেতা ক্রেতাকে ক্রেডিট করে যে নোট পাঠায় তাকে ক্রেডিট নোট বলে। মূল্য সংযোজন কর ও ভ্যাট চালান কাকে বলে? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক করযোগ্য পণ্য ও সেবার মূল্যের সাথে যে পরিমাণ কর সংযোগ বা আরোপ করা হয় তাকে মূল্য সংযোজন কর বা ভ্যাট বলে। ভ্যাটের অ্যাব্রিভিয়েশন ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলে। 1936 সালে ফ্রান্সে সর্বপ্রথম ভ্যাট প্রবর্তিত হয়। এটি বহু স্তর বিশিষ্ট পরোক্ষ কর। বাংলাদেশে 1991 সালের 1 জুলাই থেকে ভ্যাট প্রচলন শুরু হয়। 1991 সালের 12 জুন সংসদে ভ্যাট বিলটি উত্থাপন হয় এবং 9 জুলাই বিলটি পাস হয় এবং 1 জুলাই থেকে এটা কার্যকর হয়। আমি যে পয়েন্টগুলো বললাম এগুলা সাধারণত সিকিউ প্রশ্নে চিত্রসহ আঁকতে বলে, তো শিক্ষার্থীরা তোমরা বই থেকে চিত্রগুলো ভালো করে দেখে নেবে। হিসাব বিজ্ঞানের অর্থ ও সংজ্ঞা। সাধারণ অর্থে জমা খরচ বা প্রাপ্তি পরিশোধ সংক্রান্ত আর্থিক বিবরণীকে হিসাব বলে। সংক্ষিপ্তভাবে বলা যায় লেনদেনের শ্রেণীবদ্ধকরণ এবং সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে। হিসাবের বৈশিষ্ট্য যেমন হিসাবের একটা শিরোনাম থাকে, 2 হিসাবের কোড থাকে, হিসাবের ছক থাকে, 4 ডেবিট ক্রেডিট পক্ষ থাকে, 5 জের টানা বা ফলাফল নির্ণয় করতে হয়, 6 ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স নির্ণয় করতে হয়, 7 সমাপ্তি জের টানতে হয়। এখন হিসাবের শ্রেণীবিভাগ 2 প্রকার। আমরা একটা হলো প্রচলিত পদ্ধতি, আর একটা হলো আধুনিক বা সমীকরণ পদ্ধতি। প্রচলিত পদ্ধতিতে হিসাব 3 প্রকার: 1 ব্যক্তিবাচক হিসাব, 2 সম্পত্তিবাচক হিসাব, 3 নামিক বা আয় ব্যয়বাচক হিসাব। এবং আধুনিক এবং সমীকরণ পদ্ধতিতে আবার হিসাব 6 প্রকার: 1 সম্পদ হিসাব, 2 দায় হিসাব, 3 মূলধন হিসাব, 4 আয় হিসাব, 5 ব্যয় হিসাব, 6 উত্তোলন হিসাব। হিসাবের গুরুত্ব: 1 লেনদেন সম্পর্কে তথ্য দেয়, 2 দুতরফা দাখিলা পদ্ধতি প্রয়োগ হয়, 3 গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়, 4 প্রমাণ্য দলিল হিসাবে ব্যবহৃত হয়, 5 আর্থিক অবস্থা জানা যায়, 6 চূড়ান্ত হিসাব ইত্যাদি এটার গুরুত্ব। এখন আমরা সাধারণত ডেবিট জের কি, ক্রেডিট জের কি শিক্ষার্থীরা অনেক সময় বুঝতে সমস্যা হয়। আমি এখানে খুব সিম্পলভাবে বলবো, কোনো হিসাবের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফলের তুলনায় বেশি হলে উভয়ের পার্থক্যকে ডেবিট ব্যালেন্স বা ডেবিট জের বলে। উদাহরণ সাধারণত সম্পদ এবং খরচের হিসাবগুলি ডেবিট জের প্রকাশ করে, যেমন আসবাবপত্র, বেতন ইত্যাদি। ক্রেডিট জের কোনো হিসাবের ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিকের যোগফল অপেক্ষা বেশি হলে যে উদ্বৃত্ত পাওয়া যায় তাকে ক্রেডিট ব্যালেন্স বা জের বলে। উদাহরণস্বরূপ সাধারণত আয় এবং দায় সমূহের ক্রেডিট জের হয়, যেমন প্রদেয় হিসাব, কমিশন প্রাপ্তি ইত্যাদি। এখন আমি হিসাব সমীকরণ সম্বন্ধে একটা ধারণা দিব। হিসাব সমীকরণটা কি?
যে গাণিতিক সূত্রের সাহায্যে কারবারের মোট সম্পদ ও মোট দায়ের সমতামূলক সম্পর্ক প্রকাশ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে। উদাহরণ: মৌলিক হিসাব সমীকরণ কি? অনেক সময় জ্ঞানের প্রশ্ন থাকে মৌলিক হিসাব সমীকরণ কি? মৌলিক হিসাব সমীকরণ বলছি এ সমান সমান এল প্লাস ও ই, এটা হলো মৌলিক হিসাব সমীকরণ। বর্ধিত হিসাব সমীকরণটা কি? আমি বলছি এ সমান সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এখন আমি হিসাব সমীকরণের উপাদানসমূহ বলছি। সম্পদ যেমন চলতি সম্পদ ও স্থায়ী সম্পদ। দায় আছে যেমন চলতি দায় ও দীর্ঘমেয়াদী দায়। আর একটা আছে মালিকানা সত্ত্ব। ব্যবসায়ের সম্পদের উপর মালিক বা মালিকের দাবিকে মালিকানা সত্ত্ব বলে। মালিকানা সত্ত্বের 4টি উপাদান থাকে, যেমন আয়, 1 হলো আয়, 2 ব্যয়, 3 হলো মূলধন, 4 হলো উত্তোলন। এছাড়াও নিট ক্ষতির দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পায় এবং নিট লাভের দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থী, এই যে প্রথম পত্রে প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতিতে তোমার যদি হিসাব সমীকরণ সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকে, তাহলে যেভাবেই সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন করুক না কেন তোমাকে ঠেকাতে পারবে না। কারণ শিক্ষার্থীরা হিসাব সমীকরণের যেটা একটা জ্ঞান, সেই জিনিসটা অনেক সময় ভুলে যায়। অর্থাৎ এ দ্বারা আমরা অ্যাসেট বলবো, এল দ্বারা লায়াবিলিটিস বুঝবো এবং ও ই দ্বারা মালিকানা সত্ত্ব বলবো। এখন ও ইর ভিতরে যে 4টা উপাদান আছে, যে ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িং, এই 4টা উপাদান সবসময় তোমাদের মাথায় রাখবে যে মৌলিক হিসাব সমীকরণটা কি, এ সমান সমান এল প্লাস ও ই। আর বর্ধিত সমীকরণটা কি, এ সমান সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। সোজা কথা, ও এর ভিতরে যে 4টা উপাদান আছে, ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িং, এটা সবসময় তোমাদের মাথায় রাখবে। তাহলে তোমাদের মালিকানা সত্ত্ব ভুল হবে না এবং যে কোনো ধরনের হিসাব সমীকরণ তোমরা করতে পারবে। এবং আমি যে সমীকরণের মাধ্যমে যে অঙ্কটা প্রথম আলোচনা করেছি, ওইখানে মৌলিক একটা অঙ্ক দিয়েছি যে এখানে তোমাকে হিসাব সম্বন্ধে ধারণা রাখতে হবে, হিসাব সমীকরণ সম্বন্ধে ক্লিয়ার ধারণা থাকতে হবে, তবেই তুমি এই অধ্যায়ে ভালো ফলাফল করতে পারবে। এবং এটা যেহেতু প্রথম অধ্যায়, এই অধ্যায় হলো ভিত্তি, অর্থাৎ হিসাব বিজ্ঞানের মৌলিক ভিত্তি কিন্তু এই হিসাব বিজ্ঞান পরিস্থিতিতে লুকায়িত আছে। এই জন্যও কিন্তু এই অধ্যায়ে আমি বিস্তারিত লেকচার তুলে ধরলাম। এবং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বই পড়বে এবং আমার লেকচারটা ভালোভাবে দেখবে। এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনেক সময় তোমরা ক্লাস করতে পারো না, তখন বাসায় থেকে তথ্য প্রযুক্তির যুগে তোমরা উপকৃত হও এবং সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই অনেকেই এবার প্রথম বর্ষে ভর্তি হচ্ছ এবং প্রথমেই তোমাদের এই অধ্যায়টা ধরা হবে। তো সবাইকে ধন্যবাদ।